হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব ব্যতিরেকি পদ্ধতি নিয়ে। এর আগে আমরা যে ভিডিও করেছিলাম তাতে আমরা দিয়েছি অন্যই পদ্ধতি নিয়ে আলোচনা শুরু করেছি। তোমরা জানো মিল অনুসন্ধানের জন্য যে 5টি পদ্ধতির কথা বলেছেন, যে 5টি পদ্ধতিতে আমরা কার্যকারণ সম্পর্ককে প্রতিষ্ঠা করতে পারি, অর্থাৎ কারণ থেকে কার্য এবং কার্য থেকে কারণে পৌঁছতে পারি সঠিকভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে। সেই 5টি পদ্ধতির মধ্যে অন্যতম হচ্ছে ব্যতিরেকি পদ্ধতি, এবং বলা যেতে পারে পরীক্ষামূলক পদ্ধতি হচ্ছে এই ব্যতিরেকি পদ্ধতি। তোমরা অন্যই পদ্ধতি আলোচনা করার সময় আমি বলেছি যে কিভাবে অন্যই পদ্ধতির কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে। এই অন্যই পদ্ধতির যে সুবিধা অসুবিধা সেগুলোকে দূর করার জন্যই ব্যতিরেকি পদ্ধতি। ব্যতিরেকি পদ্ধতিটা অনেকটা বেশি সায়েন্টিফিক, বলা যেতে পারে পরীক্ষাগারে এই পদ্ধতিকে প্রয়োগ করা যায়। কিরকম? আবারও এইটাও আমি উদাহরণ দিয়ে বোঝাই। ব্যতিরেকি পদ্ধতির ক্ষেত্রে মিল কি করলেন? মিল বললেন যে এমন একটা ঘটনা যেটা কার্য, যেটাকে বলা হয় আলোচ্য ঘটনা, সেই আলোচ্য ঘটনাটার সাথে একটি ঘটনা যুক্ত আছে, তো ঘটনাটি ঘটছে, আরেকটি ক্ষেত্রে নেই, ঘটনাটিও ঘটছে না, এবং সেটাই হবে একে অপরের কার্যকারণ সম্পর্ক। তোমরা কিছুই বুঝতে পারলে না, তাই আমি উদাহরণ দিয়ে ব্যাপারটা তোমাদের বোঝাই। ধরো তুমি একটা মোমবাতি জ্বালাচ্ছ, একটা মোমবাতির আগুন জ্বালিয়েছো। মোমবাতিটা জ্বালানোর পর সেটাকে তুমি একটা গ্লাস দিয়ে চাপা দিয়ে দিলে, কাঁচের গ্লাস দিয়ে। তুমি দেখতে পাচ্ছ ভেতরে মোমবাতিটা জ্বলছে, কিছুক্ষণ জ্বললো, তারপরে মোমবাতিটা নিভে গেল। এটা কেন নিভে গেল তোমরা কারণটা জানো, তোমরা বিজ্ঞানে পড়েছো। তার কারণ গ্লাসের ভেতরে যতক্ষণ অক্সিজেন ছিল ততক্ষণ মোমবাতিটা জ্বলেছে, যেই অক্সিজেনটা ফুরিয়ে গেছে তেমনি মোমবাতিটা নিভে গেছে। তাহলে এইটাকে যদি আমি পদ্ধতিতে সাজাই তাহলে কিরকম হবে? হবে এইরকম যে মোমবাতি আছে, অক্সিজেন আছে, মোমবাতি জ্বলছে। গ্লাসের ভেতরে মোমবাতি আছে, অক্সিজেন আছে, মোমবাতিটা জ্বলছে। মোমবাতি আছে, অক্সিজেন নেই, অক্সিজেন ফুরিয়ে গেছে, মোমবাতিটাও নিভে গেছে। তাহলে এই অক্সিজেন হচ্ছে মোমবাতি জ্বলার কারণ। এখন মোমবাতি জ্বালানোটাকে যদি আমি আলোচ্য ঘটনা ধরে নিই, মোমবাতি জ্বলছে, এই আলোচ্য ঘটনার কারণ হিসেবে থাকছে অক্সিজেন আছে, ঠিক আছে, আর মোমবাতি আছে, এটা অপরিবর্তনীয়। অক্সিজেন আছে, মোমবাতি জ্বলছে। পরের দৃষ্টান্তে অক্সিজেন নেই, মোমবাতি নিভে গেছে। তাহলে এই যে আলোচ্য ঘটনাটা ঘটছে এবং ঘটছে না, মোমবাতিটি জ্বলছে, মোমবাতিটি জ্বলছে না, এই দুটোকেই অনুসরণ করছে কোন ঘটনা? অক্সিজেন আছে, অক্সিজেন নেই। তাই এই অক্সিজেনই হচ্ছে মোমবাতি জ্বলার কারণ। এটাই ব্যতিরেকি পদ্ধতির দ্বারা তিনি প্রতিষ্ঠা করলেন। তাহলে দেখো যে আলোচ্য ঘটনা যদি মোমবাতি জ্বালানো হয় তার কারণ হচ্ছে অক্সিজেন। এইবার এটাকে যদি ব্যতিরেকি পদ্ধতির সূত্রে বলি, যেটা তোমাদের প্রথমে বলছিলাম, সেটা কি? সেটা হচ্ছে আলোচ্য ঘটনাটি উপস্থিত আছে, অর্থাৎ আলোচ্য ঘটনা হচ্ছে মোমবাতিটি জ্বলছে, এবং আলোচ্য ঘটনাটি উপস্থিত নেই, মোমবাতিটি জ্বলছে না। মোমবাতিটি জ্বলছে, মোমবাতিটি জ্বলছে না হলো। এমন দুটি দৃষ্টান্তের মধ্যে যদি একটি মাত্র ঘটনা ছাড়া সব বিষয়ে মিল থাকে, একটি মাত্র ঘটনা কি? যখন মোমবাতিটি জ্বলছে তখন অক্সিজেন আছে, আর যখন মোমবাতিটি জ্বলছে না তখন অক্সিজেন নেই। এই ঘটনাটি ছাড়া আর সব বিষয়ে কিন্তু মিল আছে। মোমবাতি আছে, গ্লাস আছে, দেশলাই আছে, সব কিছু আছে, সব বিষয়ে মিল আছে। শুধু একটা বিষয় মিল নেই, অক্সিজেন আছে আর অক্সিজেন নেই। সেই জন্য সিদ্ধান্ত করা হয় যে এই প্রথম দৃষ্টান্তে উপস্থিত থাকে ও দ্বিতীয় দৃষ্টান্তে অনুপস্থিত থাকে, সেইটি হবে আলোচ্য ঘটনার কারণ। অর্থাৎ এই প্রথম দৃষ্টান্তে অক্সিজেন ছিল আর দ্বিতীয় দৃষ্টান্তে অক্সিজেন নেই, এটাই হচ্ছে মোমবাতি জ্বালার এবং মোমবাতি নিভে যাওয়ার কারণ। তাহলে মোমবাতি জ্বলার কারণ হচ্ছে অক্সিজেনের উপস্থিতি। এটা হলো ব্যতিরেকি পদ্ধতির সূত্র। এবার ব্যতিরেকি পদ্ধতিকে যদি আমি সাংকেতিক আকারে নিই, সাংকেতিক আকারে তুমি যদি এটাকে লেখো তাহলে কি লিখবে? দেখো, আমি দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। দেখো, পূর্ববর্তী ঘটনা আর অনুবর্তী ঘটনা বা পরবর্তী ঘটনা যদি করি, তাহলে দেখো এ বি সি, এখানেও আছে এ বি সি, এখানে আছে বি আর সি,
এখানেও আছে বি আর সি, ঠিক আছে? এখানে এবিসি, এখানেও এবিসি, অর্থাৎ সবগুলো ঘটনা এ আছে এখানে, এখানেও এ আছে, এ এখানে নেই, এ এখানে নেই, এও এখানে নেই, এও এখানে নেই। আর একটা ক্ষেত্রে যদি আমি করি, সেটা হচ্ছে দেখো, এটা হচ্ছে প্রথম দৃষ্টান্ত, এটা হচ্ছে দ্বিতীয় দৃষ্টান্ত। দেখো বি আর সি, এখানেও বি আর সি, এখানেও এ বি সি, এখানেও এ বি সি, এখানেও এ নেই, এখানেও এ নেই, এখানে এ আছে, এখানেও এ আছে। তাই আমি সিদ্ধান্ত করতে পারি, সুতরাং বলা যায় যে এ হলো এ এর কারণ, এই ক্যাপিটাল এ হলো স্মল এর কারণ। কারণ দেখো এখানে এ উপস্থিত আছে, ক্যাপিটাল এ, স্মল এ আছে, এখানে ক্যাপিটাল এ নেই, এখানে ক্যাপিটাল স্মল এ নেই। এটা প্রথম দৃষ্টান্ত। দ্বিতীয় দৃষ্টান্ত দেখো আমরা শুরু করছি, এখানে ক্যাপিটাল এ নেই, এখানেও স্মল এ নেই, এখানে ক্যাপিটাল এ আছে, এখানে স্মল এ আছে। তাহলে দুটো দৃষ্টান্ত যদি আমি দেখি, একটা ঘটনাটি উপস্থিত আছে আর একটা ঘটনাটি উপস্থিত নেই, তাহলে এখানে কার্য উপস্থিত থাকবে এবং কার্য উপস্থিত থাকছে না। তাই বলা যাচ্ছে যে ক্যাপিটাল এ হচ্ছে স্মল এর কারণ। তাহলে এটা থেকে আমরা এই সিদ্ধান্তে পৌঁছতে পারলাম। তাহলে এটা হলো ব্যতিরেকি পদ্ধতির সাংকেতিক উদাহরণ। বাস্তব উদাহরণ তোমাদের আমি আগেই দিয়েছি, বাস্তব উদাহরণ দিয়ে আমরা বিষয়টাকে বোঝানোর চেষ্টা করলাম। তুমি আরো উদাহরণ দিতে পারো যে বায়ু আছে, শব্দধ্বনি শোনা যাচ্ছে, বায়ু নেই, শব্দধ্বনি শোনা যাচ্ছে না। তাহলে বায়ুর থাকা না থাকাটা হচ্ছে শব্দ শোনার কারণ। তুমি ল্যাবরেটরিতে এরকম অনেক পরীক্ষা করতে পারো যার দ্বারা তুমি এটা প্রমাণ করতে পারো যে এই কার্ডটার জিনিসটা হচ্ছে এই বিষয়টার কারণ। এবার ব্যতিরেকি পদ্ধতির সুবিধে অসুবিধা দিতে হবে। ব্যতিরেকি পদ্ধতির সুবিধা কি? দেখো, অন্য এই পদ্ধতি ছিল বাইরে পর্যবেক্ষণমূলক পদ্ধতি, বাইরে পর্যবেক্ষণ করা হচ্ছে। ব্যতিরেকি পদ্ধতি কিন্তু পরীক্ষণমূলক পদ্ধতি, এটা অনেক বেশি বিজ্ঞানসম্মত। অন্যায় পদ্ধতির যে দোষ ত্রুটি ছিল সেগুলোকে দ্বারা অনেকটা দূর করা সম্ভব হয়। তার কারণ এখানে সদর্থক দৃষ্টান্ত এবং নঙর্থক দৃষ্টান্ত, আমি একটা ক্ষেত্রে কার্যটা উপস্থিত আছে আর একটা ক্ষেত্রে কার্যটা উপস্থিত নেই, দুটোকেই আমি পর্যবেক্ষণ করে নিচ্ছি, ঠিক আছে? তারপরে আরো ব্যতিরেকি পদ্ধতির সুবিধে আছে যে ব্যতিরেকি পদ্ধতির যে এই পদ্ধতি হচ্ছে তোমার বাস্তব উপযোগী একটা পদ্ধতি। কেন বাস্তব উপযোগী বলছি? কারণ দৈনন্দিন জীবনে যদি ব্যতিরেকি পদ্ধতিকে তুমি সফলতার সাথে প্রয়োগ করতে পারো, তাহলে কিন্তু এর সিদ্ধান্ত অনেক বেশি সুনিশ্চিত হবে, নির্ভরযোগ্য হবে। কিন্তু ব্যতিরেকি পদ্ধতিও কিন্তু তোমার সমালোচনার ঊর্ধ্বে নয়। ব্যতিরেকি পদ্ধতিরও অনেক দোষ ত্রুটি রয়েছে। সেগুলো কিরকম? ব্যতিরেকি পদ্ধতির প্রয়োগ ক্ষেত্র সীমিত। ব্যতিরেকি পদ্ধতি পরীক্ষাগারে প্রয়োগ করা যায়, এবং পরীক্ষাগারে সব জিনিসের তো প্রয়োগ করা যায় না। তাই সেই সব ফিল্ডগুলো যেখানে পরীক্ষাগারে নেই, পরীক্ষাগারে ব্যবস্থা করা যায় না, অনেক বিষয় আছে যা পরীক্ষাগারে টেস্ট করা যাবে না, সেই বিষয়গুলোর ক্ষেত্রে ব্যতিরেকি পদ্ধতি প্রয়োগ করা যায় না। একমুখী পদ্ধতি, ব্যতিরেকি পদ্ধতির ক্ষেত্রে কিন্তু আমরা কার্য থেকে কারণের দিকে অগ্রসর হতে পারি না, কারণ থেকে কার্যের দিকে অগ্রসর হয়। অক্সিজেন নেই, আগুন নিভে গেছে, ঠিক আছে? কিন্তু আমরা কার্য থেকে কারণের দিকে আমরা আসতে পারি না, বুঝে গেল? আর বহু কারণের সম্ভাবনাও কিন্তু এখানে থেকে যায়। আর সব থেকে বড় একটা ব্যতিরেকি পদ্ধতির দোষ হলো সেটা হচ্ছে কাকতালীয় দোষ, অর্থাৎ ঠিক তার পূর্ববর্তী একটা দোষ এটা কিন্তু থেকে যায়, অর্থাৎ ঠিক ঘটনার পূর্ববর্তী কারণ এটা একটা থেকে যায়। কারণ দেখা গেল যে আকাশে ধূমকেতু দেখা গেল, অমনি যুদ্ধ শুরু হলো। এবার তুমি বলো, যুদ্ধ শুরুর সাথে আকাশে ধূমকেতু দেখার কি সম্ভাবনা? তোমার পরীক্ষা খারাপ হলো কারণ তুমি বাড়ি থেকে বেরোনোর সময় হোঁচট খেয়েছিলে, তাহলে পরীক্ষা খারাপ হওয়ার সাথে হোঁচট খাওয়ার কি সম্ভাবনা? তাহলে এই যে দোষগুলো, এগুলোকে কাকতালীয় দোষ বলা হয়। কাকতালীয় দোষের বিষয়টা হচ্ছে, কাকতালীয় কথাটা এসেছে এই কারণে যে একটা তাল গাছ, সেই তাল গাছে একটা কাক বসেছিল, কাকটা উড়ে চলে গেল তাল গাছ থেকে আর একটা তাল পড়লো। তাহলে এই যে কাকটার উড়ে যাওয়া আর এই যে তালটা পড়লো, এর মধ্যে কোনো সম্পর্ক নেই। ঠিক সেই রকম এটাকে কাকতালীয় দোষ এই জন্য নাম দেওয়া হয়েছে, যে আকাশে ধূমকেতু উঠলো আর যুদ্ধ শুরু হলো, এই যুদ্ধ শুরু হওয়ার সাথে আকাশে ধূমকেতু ওঠার কোনো সম্পর্ক নেই, বুঝে গেছে? তাহলে এই কারণে এটাকে কাকতালীয় দোষ বলা হয়। তো এই ব্যতিরেকি পদ্ধতির ক্ষেত্রে কিন্তু এই কাকতালীয় দোষের সম্ভাবনা কিন্তু থেকে যায়। এই দোষের সম্ভাবনা
কে দূরীভূত করার জন্য এবং ব্যতিরেকী পদ্ধতিকে যে দোষ ত্রুটি থাকছে সেগুলোকে দূর করার জন্য পরবর্তী পদ্ধতি উনি নিয়ে আসবেন অন্যই ব্যতিরেকী